সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নিষিদ্ধের অতীত ভবিষ্যৎ রাজনীতি। আমার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত দুজন অতিথি। আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, স্বাগত জানাই আপনাকে। আছেন কমরেড রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। জনাব ফজলুর রহমান, আপনার কাছে আসি। যেহেতু আমার নির্ধারিত বিষয় নিষিদ্ধের অতীত ভবিষ্যৎ এবং রাজনীতি, মূলত রাজনীতির বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপন জারি করে, সেই সাথে ইসি তার নিবন্ধন বাতিল করেছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা একাধিক রাজনৈতিক দলকে, ইভেন এর আগে আওয়ামী লীগকেও দেখেছি নিষিদ্ধ এই তালিকায় পড়ার জন্য। আওয়ামী লীগ প্রায় ৭৬ বছরের রাজনৈতিক যাত্রায় বেশ কয়েকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে, আর সবশেষ হলো 10 মে রাতে। দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে কি দাঁড়ালো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার যে ভাই, যে বন্ধু, যে সহকর্মী রাজিকুজ্জামান রতন ভাই আমার সঙ্গে আছেন, যিনি সবচেয়ে সুন্দর আলোচনা করেন এদেশে, তার নাম শুনেই আমি এসেছি যে আমি আজকে যাব। আমার ভাইকে আমার সালাম, এবং যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যে কথাটা বলেছেন আওয়ামী লীগের জন্ম হইল 23 জুন 1949 ঢাকার রোজ গার্ডেনে ইয়ার মোহাম্মদের বাড়িতে। এটাকে হুমায়ুন কবিরের বাড়িও বলা হয়। মৌলানা ভাসানী প্রেসিডেন্ট, শামসুল হক সেক্রেটারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়েন্ট সেক্রেটারি। 23 জুন আওয়ামী লীগ শুরু হইল। এরপরে পাকিস্তানের 23 বছর আন্দোলন সংগ্রাম, আওয়ামী লীগ। ভুল ত্রুটি ছিল, ভুল ত্রুটির মধ্য দিয়ে দলটি এগিয়েছে, কিন্তু একসময় এসে বাঙালি জাতির মুখে যে ভাষা দিল, এটা আওয়ামী লীগ দিয়েছে 52-এর পরে। বিশেষ করে ৬৬-তে ৬ দফা দিয়ে মানুষকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এরপর ৬৯-এর আন্দোলনে মানুষ শিখেছে এবং নেতৃত্ব ছিল আওয়ামী লীগের। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পৃথিবীর একটা শ্রেষ্ঠ স্লোগান। এবং মানুষের মুখে ভাষা দিয়েছে ৭১ সনে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এহিয়া টিক্কার মুখে লাথি মারো, সোনার বাংলা স্বাধীন করো। এই ভাষাগুলো আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, কারণ তখন আওয়ামী লীগ ছিল পাকিস্তানের মেজরিটি পার্টি। সেই আওয়ামী লীগ ১৯৭১ সনের ২৬শে মার্চ সন্ধ্যা ৭:৩০ তৎকালীন পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট এহিয়া খান রেডিওতে ভাষণ দিয়ে বলেছিল দুইটা কথা। একটা হলো শেখ মুজিব ইজ এ বিট্রেয়ার টু দ্য নেশন অফ পাকিস্তান, দিস টাইম হি উইল নট গো আনপানিশড। 1, 2 হলো বলেছিল ফ্রম দিস টাইম এন অনওয়ার্ডস আওয়ামী লীগ ইজ ব্যান্ড ফ্রম পাকিস্তান এজ এ পার্টি। কাজেই ২৬শে মার্চে ৭১ সনে আওয়ামী লীগ আরেকবার ব্যান্ড হয়েছিল। এরপরের কথাগুলো আমি নাইবা বললাম, বারে বারে আসছে। এখন কোনো পার্টি ব্যান্ডে আমি সমর্থন করি না। এমনকি জামাত ইসলামকে যখন ব্যান্ড করছে, আমার বক্তব্য আপনারা তখনকার সময় শুনলে জানবেন, কারণ ব্যান্ড করে কোনো পার্টিকে আটকানো যায় না। বরং নিষিদ্ধ মানুষের প্রতি, নিষিদ্ধ কাজের প্রতি মানুষের যেমন একটা কিউরিওসিটি এবং অ্যাট্রাকশন থাকে, দল যদি নিষিদ্ধ হয়ে যায়, কোথায় মিছিল করলো এই দলটি, এইটা মানুষ বেশি খুঁজে বেড়ায়। আর দল নিষিদ্ধ না থাকলে মিছিল করবে, মিটিং করবে, মানুষ এটাকে নর্মাল মনে করে। আমার মনে হলো যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বরং তাকে একটা লাইফ দিয়া দিল। এটা আমার ধারণা। এখন সেই দলটি ফিরে আসবে কি আসবে না, আমি মনে করি তারা যে অপরাধ করেছে গত 15 বছর, আওয়ামী লীগের নেতৃত্ব এবং হাইব্রিড নেতৃত্ব, তাদের সঠিক এবং কঠিন বিচার হওয়া উচিত আইনের মাধ্যমে। কিন্তু আওয়ামী লীগ তো ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ১ লাখ লোকের একটা দল না। আওয়ামী লীগ তো ভোট পায় 4 কোটি। পার্সেন্টেজ হিসাবে বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ এক সময় ৪৭%, ৪২%।
এখন যদি আমি সেটা বাদ দিই, তার অর্ধেক হয়, তাতে তো 21% লোক আছে যারা অপরাধ করে নাই, কিছুই করে নাই, শুধু চায়ে চায়ে দেখছে তাদের নেতারা লুটপাট করতেছে, তাদের নেতারা অত্যাচার অবিচার করতেছে, বাধা দিলে ঘরে তাদেরকেও পিটানো হয়েছে। এইরকম লোকের সংখ্যা তো 2 কোটি আছে, তাদের কি হবে? আবার আমি মনে করি যে আগামী 10 বছর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হইতো, তা তো আওয়ামী লীগের বলার জন্য রাজনৈতিক মাঠে স্লোগান দিয়া জি, নেতৃত্ব আসতে পারত। একটু রতন ভাইয়ের কাছ থেকে একটু আসতে চাই। রাজকুজ্জামান রতন ভাই, আপনার কাছে একটু আসি। এই যে আওয়ামী লীগকে প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, নিবন্ধন ইসি স্থগিত করলো, কার লাভ হলো, কার ক্ষতি হলো, রাজনীতিতে এর প্রভাবটাই বা কি পড়বে? ধন্যবাদ। আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি দিয়ে বলেছি যে এই যে প্রশাসনিক নির্দেশে দলের মানে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এটা গণতন্ত্রের জন্য কোনো শুভ ফল নিয়ে আসবে না। যেটা আমাদের সবার শ্রদ্ধেয় ফজল ভাই বললেন যে ব্যান করে আসলে কোনো দলের কর্মকাণ্ডকে বন্ধ করা যায় না। এর অতীত অনেক নজির তিনি দিয়েছেন, বর্তমান অনেক নজির আছে এবং ভবিষ্যতে এরকম নজিরগুলো থাকবে। আমরা মনে করি যে গণতন্ত্র হচ্ছে আমাদের আরাধ্য জিনিস, আর গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া তো আর গণতন্ত্র চর্চা হয় না। যদি কেউ আমার বুকের উপর বন্দুক ঠেকিয়ে বলে যে বল গণতন্ত্র মানিস কি না, তখন আমি কি বলবো? যে যেমন করে ডায়োজেনিস বলেছিলেন আলেকজান্ডারকে যে আপনি আমার কাছে কি চান? ডায়োজেনিস বলছে প্রথমত তুমি সরে দাঁড়াও, কারণ তুমি যা দিতে পারবা না তা আমার কাছ থেকে নিতে পারবা না। কারণ আমি সূর্যের আলো আমি একটু উপভোগ করছি, তুমি আমার সূর্যের আলো উপভোগ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছ। কথাটা ছোট, সারাটা মানে মানব জাতি ওই ডায়োজেনিসের এই কথাটা মনে করে, যা তুমি দিতে পারো না তা কেড়ে নিতে পারো না। আর সবচেয়ে বড় কথা, যা আমার অধিকার তা তুমি কেড়ে নিতে পারো না। সূর্যের আলো আমার যেমন অধিকার, সেটা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, ঠিক তেমনি একটা দেশে বা সমাজে মানুষ হিসেবে মর্যাদা নিয়ে বেঁচে থাকাও তো আমার একটা অধিকার, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আমরা যদি আমাদের সংবিধানের কথা বলি, রক্ত দিয়ে গড়া দেশটা সেই দেশের সংবিধান। সংবিধানে প্রণয়নের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে, আমরা সেই দুর্বলতার কথাগুলো বলেছি, কিন্তু তার মানে কি সংবিধানকে ছুঁড়ে ফেলা? তার মানে কি সংবিধানকে বাতিল করে দেওয়া? নাকি তাকে আর একটু উন্নততর করা? যদি দুর্বলতা থাকে, দুর্বলতা তো দূর করা। ঠিক তেমনি আমরা যদি দেখি, ছোট্ট দুটো কথা বলে আমার কথাটা শেষ করি, ফজলু ভাইয়ের কাছ থেকে আরও শুনবো আমরা, যে ভারতটা যখন স্বাধীন হতে চেয়েছে তখন দুটো প্রশ্ন সামনে এসেছিল, সে 1919 সালের দিকেই, যে ভারতের স্বাধীনতার পরে ভারত রাষ্ট্রটা আসলে কেমন হবে, এটা কি ধর্মের ভিত্তিতে চলবে নাকি কিভাবে চলবে? তখন একটা প্রশ্ন এসেছিল যে ধর্মান্তরিত হওয়া সহজ, কিন্তু ভাষান্তরিত হওয়া সহজ নয়। একজন মানুষ তার বিশ্বাস, সে ইচ্ছা করলেই তার বিশ্বাসটাকে পরিবর্তন করে আর একটা ধর্ম গ্রহণ করতে পারে, কিন্তু একজন মারাঠি চাইলেই বাঙালি হয়ে যেতে পারে না, একজন চাকমা চাইলেই বাঙালি হয়ে যেতে পারবে না, একজন গুজরাটি চাইলেই বাঙালি হয়ে যেতে পারবে না। ফলে ভাষার শেকড় অনেক গভীরে, সংস্কৃতির শেকড় অনেক গভীরে, যে কারণে বলেছিল যে আমাদের ভাষাভিত্তিক যে মর্যাদা আছে, সংস্কৃতির যে বৈচিত্র্য আছে, তাকে একত্রিত করার একমাত্র পথ হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ। ফলে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এই প্রশ্নটা এসেছিল, এবং যে কারণেই পাকিস্তান নামক রাষ্ট্রটা যখন হলো, তখন এই দেশের মানুষ ভেবেছিল যে ধর্মের ভিত্তিতে দেশ হলো, কিন্তু পৃথিবীর কোথাও তো ধর্মের ভিত্তিতে কোনো দেশ দেখছি না। কিংবা খান আব্দুল গাফফার খান সেই সময় একটা কথা বলেছিলেন যে গান্ধী, আপনি কি তাহলে ভারতের যে মুসলমান তাদের ব্যাপারে কি করবেন, আর পাকিস্তানের যে হিন্দু আছে তাদের ব্যাপারে কি করবেন? তারা তো জন্মে এবং মরে এই দেশটাকে আপন করে নিয়েছিল, হঠাৎ করে ধর্মের নামে বিভাজন হয়ে তারা আর সেই রাষ্ট্রের মানুষ হবে না। তার দুঃখজনক পরিণতি আমরা দেখেছি না, যে কিভাবে দেশান্তরিত হয়েছে, কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি হয়েছে। সেখান থেকে প্রশ্ন এসেছিল তাই রাষ্ট্রটা হতে হবে গণতান্ত্রিক এবং সাথে সাথে ধর্মনিরপেক্ষ, আর সবচেয়ে বড় কথা বৈষম্য মুক্ত হতে হবে। এগুলো সমস্ত কিছু পুঞ্জীভূত হয়েছিল তো আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে। ফলে সেই স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যে গণতন্ত্রের কথা বলেছিলাম, সেই গণতন্ত্রটা আমরা চর্চা করতে পারি নাই, দুর্বলতা ছিল। এবং সেই দুর্বলতা থাকার কারণে দুর্বলতা থেকে যারা শক্তিতে পরিণত করেছিলেন, যেমন আওয়ামী লীগের 15 বছরের শাসনামল,
সেই 15 বছর শাসন হলো গণতান্ত্রিক যে চর্চা সেটাকে তারা সবচেয়ে বেশি ব্যাহত করেছে। ফলে তার জন্য আওয়ামী লীগের বিচার হওয়া দরকার। বিচার এবং শাস্তি কিন্তু এক জিনিস নয়। জি, বিচার মানে যাচাই করে দেখা কোথায় কোথায় তুমি ভুল করেছো, কোনটা তোমার অপরাধ, যেটা ভুল সেটার কি শাস্তি হবে, যেটা অপরাধ তার কি শাস্তি হবে। তাহলে আমরা ভুল থেকে যেমন শিক্ষা নিতে পারি আর অপরাধ থেকে জাতিকে আমরা মুক্ত করতে পারি। এই বিচারটা আমরা খুব বেশি করে চেয়েছি যে কেন একটা দল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যুক্ত, যে দল গণতন্ত্রের স্লোগান দিয়ে এসেছিল, সেই দল ক্ষমতায় থেকে স্বাধীনতার চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ দুটাকে বিসর্জন দিল। এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতা পেয়ে তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবেন তাদের পথে একটা বাধা তৈরি করতে পারতাম, গণতান্ত্রিক বাধা। যে কারণে দেখুন যে আমরা 5ই আগস্টের পর কি বিপুল প্রত্যাশা নিয়ে দেশের মানুষ এগিয়ে এসেছিল না, সেই প্রত্যাশাগুলো ফিকে হয়ে যাচ্ছে কেন? কিংবা আপনি শুরুতে যে কথা বলেছিলেন বিদ্যমান সব কিছু মেনে নিলে কিছুই পাল্টাবে না, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, দারুণ। তা 5ই আগস্টের আগে যে শোষণ ছিল এখনও যদি সেই শোষণ থাকে, 5ই আগস্টের আগে যে দুর্নীতি ছিল এখনও যদি সেই রকম দুর্নীতি থাকে, 5ই আগস্টের আগে মানুষের মত প্রকাশের উপর যে নানা ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা ছিল এখনও যদি মবের নামে নিপীড়ন হয়, তাহলে আসলে পরিবর্তনটা কোথায় আসলে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। চলে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আপনার কাছে। বিএনপির অবস্থান নিয়ে এখানে একটা প্রশ্ন আমার কাছে চলে আসছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি বরাবর বলে এসেছে যে জনগণ এটার বিচার করবে, সেটা অবশ্যই নির্বাচনের মাধ্যমে, যে জনগণ আসলে চায় কি চায় না আওয়ামী লীগকে। কিন্তু যখন আসলে কার্যক্রম নিষিদ্ধ করা হলো তখন বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এই যে সিদ্ধান্ত এটিতে তিনি আনন্দিত, বিএনপি বিষয়টিকে স্বাগত জানাচ্ছে। এটি আসলে কি অবস্থান? এই অবস্থানটা দুই রকম হলো কেন? এটা আমি আপনাকে ধন্যবাদ দেব এই প্রশ্নটা করার জন্য, কিন্তু প্রশ্নটা আমার কাছে অত্যন্ত বিব্রতকর। কারণ এই কথাটি বলেছেন আমাদের মহাসচিব। ওনাকে যদি আপনারা টকশোতে আনতে পারেন অথবা ওনার কোনো ইন্টারভিউ করতে পারেন, এটা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়। কারণ উনি আমাদের নেতা, এটা দলের সিদ্ধান্ত, আমি সেই সিদ্ধান্তের বাইরে যাব না। আমার নিজের মত যাই থাকুক সেটা আমি একটু আগে বলেছি, কিন্তু দল যেটা সিদ্ধান্ত নিবে আমার নিজের দ্বিমত থাকলেও সেই সিদ্ধান্ত আমাকে মানতে হবে। এটা হলো অফিসিয়ালি। আমি এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি আপনাকে বলি, একটা হলো রাজনীতিতে অর্ডার, আরেকটা হলো ডিসিশন। রাজনীতিতে অর্ডারের মর্যাদা খুব বেশি না, আদেশ হয় ফরওয়ার্ড মার্চ, লেফট রাইট, জেনারেলরা আদেশ দেবে, মিলিটারি পুলিশ তাদের জন্য হলো আদেশ। রাজনীতি হলো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত একদিন ইতিহাস বিচার করবে যে সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি সঠিক ছিল না। সঠিক থাকলে সিদ্ধান্তটা হেইল হবে, সেই সিদ্ধান্তটাকে অভিনন্দন জানানো হবে, কিন্তু বেঠিক থাকলে রাজনীতি, দলীয় রাজনীতি হোক জাতীয় রাজনীতি হোক, এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি এখন বিএনপি যা বলেছে, আমি সেই দলের একজন সদস্য, কাজে আমি সেই দলের বাইরে আমি কোনো কথা এই ব্যাপারে বলবো না বা বলতে পারবো। ব্যক্তিগত মন্তব্য করবেন? করেছি, একটু আগেই তো করলাম যে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ, কারণ নিষিদ্ধ ধরেন আগের দিনে এই যে এত গান শুনেন, ভ্রমর কই গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর, তখন ছেলে মেয়ের দেখা হওয়াটা খুব কঠিন ছিল, কাজে এই গানগুলো খুব ভালো লাগতো। আর এখন তো আপনি ইংল্যান্ডে গিয়ে এই গান গাইলে কোনো লাভ হবে না। আপনি কি আমার কথাটা বুঝছেন? কাজে নিষিদ্ধ জিনিসের প্রতি আপনি যে অ্যাট্রাকশন বাড়ায় দিলেন, এই অ্যাট্রাকশনে কিন্তু বহু যুবক, বহু ছাত্র, বহু তরুণ এটার এই অ্যাট্রাকশনে যাবে, কিন্তু নিষিদ্ধ জিনিসটা কেমন একটু দেখে আসে। কারণ আদমরে যখন আল্লাহ নিষিদ্ধ করলো যে তুমি ওই সব দিকে যায়, কিন্তু ওই যে ওখানে যায় না, তখন কিন্তু হাওয়া খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে বললো যে আল্লাহ যখন না করছে দেখি তো ওখানে কি আছে। এটা যেহেতু আমাদের সকলেই জানা, অনেকগুলো প্রশ্ন আছে আসলে এই আন্দোলনকে ঘিরে। বিশেষ করে একটা প্রশ্ন ছিল এই আন্দোলন আসলে কাদের হাতে ছিল।
এটা কি এনসিপির হাতেই ছিল? কেননা এখানে জামাতে ইসলাম, ইসলামিক আন্দোলন থেকে শুরু করে শিবির, তাদের একটা সব থেকে বড় অংশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কিছু স্লোগান নিয়েও বিতর্ক ছিল। গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এই ধরনের স্লোগান আমরা শুনেছি। জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন প্রশ্ন এসেছে যে এই আন্দোলন আসলে কার হাতে সবথেকে বেশি ছিল? ইদানিং আন্দোলন নাকি 5ই আগস্টের আন্দোলন? এই নিষিদ্ধের আন্দোলন, নিষিদ্ধের আন্দোলনটা হলো, এটা হলো একটা নাটক। আনোয়ার হোসেনকে দিয়ে যেভাবে সিরাজউদ্দৌলার অভিনয় করানো হয় এবং দূর থেকে দেখলে ছেলেরা মনে করে ওই আনোয়ার হোসেনই বোধহয় সিরাজউদ্দৌলা, আসলে কিন্তু তা না। এটা ডাইরেক্টর এবং যারা প্রডিউসার এবং যারা লেখে কথাকার, তারা একটা সিনেমা বানায়। এই সিনেমাটা ইউনূস সাহেব এবং তার সরকার বানায় এই ছেলেদেরকে দিয়ে অভিনয় করাইছে এবং এই অভিনয়টা মানুষ দেখছে এবং অভিনয়ের ভিতর থেকে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টে একটা সংগঠনকে ধ্বংস করা হচ্ছে। তবে আমি একটা কথা আপনাকে বলি, আমাদের দেশে একজন রাজনীতিবিদ ছিল, ভুল ত্রুটিতে উনি হয়তোবা মানুষের ভুল ত্রুটি হয়, কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন। একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন 56, 57, 58। তার নাম হলো আতাউর রহমান খান। উনি এক জায়গাতে লিখেছেন, উজারতির 2 বছর 5 দলে মিলে কীর্তন করা চলে, কিন্তু রাজনীতি হয় না। এই যে কিছু হইলে প্রথম আসলো 250, পরে দেখে আর বাড়ে না, এরপরে ডাক দিল আরো অন্য ভাইদেরকে ডাক দিল, আসো আসো, এবং এটা সরকারি খুব প্ল্যান প্রোগ্রাম করে আনলো, ঠান্ডা পানি দিল, কোকা কোলা খাওয়াইলো, প্রয়োজনে বিরিয়ানিও হয়তো বা দিছে বা দিত। এই আন্দোলন যে বানানো আন্দোলন, সেই বানানো আন্দোলনের পরিণতিটা কি হলো? সেই পরিণত হলো স্লোগান হলো গোলাম আজমের বাংলায়। গোলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধের অমুকের ঠাঁই নাই, অমুকের ঠাঁই নাই। এই স্লোগানটা শোনার জন্য বাংলাদেশের মানুষ এখনো প্রস্তুত হয় নাই। এবং এই স্লোগানটার মধ্য দিয়ে আবার আসলো কি জিন্নার ছবি 47, আসল হলো 47, নো আসল 47 না, আসল হলো 47 হলো দ্বিজাতি তত্ত্ব। সেই দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণ হইল মাত্র 4 বছর পরে 52 সনে। ওই যে আমার ভাই যেটা বললে, ওনার কথা শুনতে আমার অনেক, আমি শিখতেও পারি, আমার ভালো লাগে। উনি বললেন যে ভাষাভিত্তিক যে সংস্কৃতি, আপনি জন্ম হয়ে মার পেট থেকে জন্ম হয়ে মা ডাকেন, বাবা ডাকেন, ভাত খান। এই যে বাঙালি জাতিসত্তার প্রশ্নটা 52 সনে আসলো, তখনই কিন্তু 47 ভুল প্রমাণিত হইল এবং তার পথ ধরেই কিন্তু 71 আসলো। সেই 71-এ কিন্তু আমরা একটা যুদ্ধ করলাম। সেই যুদ্ধটা কিন্তু এত সোজা না, এটা 24 দিয়ে কাভার করা যাবে না। যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার কোনো মানে এটার কি বলবো, তুলনা হয় না। হ্যাঁ, তুলনা হতে পারে না। একটা টিলা হিমালয় পর্বত মুক্তিযুদ্ধের 71-এর সাথে, 71-এর মুক্তিযুদ্ধের সাথে 24-এর তুলনা করে এটা মনে মনে সান্ত্বনা পাওয়া যাইতে পারে, কিন্তু সারা দুনিয়া কিন্তু এটা শুনলে হাসে। কাজে আমি বলবো হ্যাঁ, নিশ্চয়ই এটা একটা গণ আন্দোলন। সেই গণ আন্দোলনের পিছনে কি ছিল? ওই যে যারা আজকে স্লোগান দিতেছে গোলাম আজমের স্লোগান, তারা এই একটু কয়েকদিন পরে যদি সুযোগ পায়, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, ক্লাস 7 ইংরেজিতে পড়ছি, আমি তো ইংরেজি তো বুঝি না। কয়লা দইলেও ময়লা ছাড়ে না। 54 বছরে যাদের ময়লা ছাড়ে নাই, এরা 154 বছর পরে হইলেও স্লোগান দিব পাকিস্তান জিন্দাবাদ। এরা বলবে ইয়া খান জিন্দাবাদ, টিক্কা খান জিন্দাবাদ। এইসব স্লোগান শোনার জন্য বাংলাদেশ রেডি না। এবং ওই যে বলে যে জালিমের গড় থেকে আলিম হয়, এদের গড়েই জন্ম নিছে আলিম। এদেরই আবার একটা অংশ বলতেছে না না না, এইসব আমরা মানি না, আমরা গান গামু, আমি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই সোনার বাংলার গানকে যারা বাধা দেয়, এরা বাংলাদেশ চায় বলে যারা মনে করে, এরা বোকা না শুধু, এরা যারা সোনার বাংলা গানটাকে যারা বাধা দেয়, সোনার বাংলা কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের অস্তিত্বের সঙ্গে যুক্ত, আমার চোখের পানির সঙ্গে যুক্ত। 2500 কিলোমিটার দূরে আমি যখন কমান্ডার ছিলাম দেরাদুনে, ভোর 5টার সময় ওইটা গান গাইতাম, পতাকা তুলতাম, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। চোখ বেয়ে জল পড়তো, বুক দিয়ে গড়িয়ে পড়তো। আবার সন্ধ্যার সময় পতাকা নামানোর সময় আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এইসব লোকেরা যারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল, তারা আবার নতুন করে
সোনার বাংলা গানকে যারা অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের ঘরেই আবার জন্ম হইতেছে তারা। ওই যে ছেলেটি মাহফুজ আলম একদিন বলছিল মুক্তিযুদ্ধ কিছু না, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল যারা বলতো, ওই যে যারা এখন এনসিপি করছে, এরা আবার নতুনভাবে ফিরে আসতেছে। এইটা যদি নাটক না হয়ে এদের উপলব্ধি হয়ে থাকে, আমি তাদেরকে ধন্যবাদ দিব। অসংখ্য আর যে ধন্যবাদ। ছেলেরা মুক্তিযুদ্ধের গান গাইলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সন্তানেরা, আমি মরে যাব কিন্তু আমার যতটুকু আয়ু আছে আমি তাদের জন্য দোয়া করব। মা বাবারা, তোমরা আমার আয়ু নিয়ে বেঁচে থাকো। কথা বলছি নিষিদ্ধের অতীত, ভবিষ্যৎ এবং রাজনীতি নিয়ে। কমরেড রাজিকুজ্জামান রতন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে সময়ের পরিবর্তনের সাথে যে আসলে নিষেধাজ্ঞাটা উঠে যায়, সেই নিষেধাজ্ঞা বা সেই নিষিদ্ধ হওয়ার ভবিষ্যৎটা কি থাকে? একটা খুব ভালো উদাহরণ আপনি দিয়েছেন যে সময়ের পরিবর্তনের মধ্যে দিয়ে নিষেধাজ্ঞা উঠে যায়। তার মানে একদিন যারা ক্ষমতা হারায় তাদের উপর নিপীড়ন চলে, আবার তারা যদি ক্ষমতায় ফিরে পায় তাহলে তারা আবার তাদের উপর নিপীড়নের প্রতিশোধটাও নেয়। এটা একটা প্রসেস অফ রিটালিয়েশনের জায়গায় চলে গেছি আমরা। কিন্তু আমরা ডেমোক্রেটিক কালচারটা তৈরি করতে পারলাম না। যেমন ধরুন, পাকিস্তান আন্দোলনের সঙ্গে মুসলিম লীগ জড়িত না, তা মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল কেন? কেউ তো তাকে নিষিদ্ধ করতে হয়নি, তাকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ঠিক তেমনি কোনো একটা দল সে যদি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, সে এমনি বিলুপ্ত হয়ে যাবে। আবার অনেক দল আছে তারা অনেক সত্য কথা বলেও হয়তো মানুষের কাছে অতটা গ্রহণযোগ্যতা পায় না, তাহলে তারাও একটা পরীক্ষার মধ্যে থাকুক না। রাজনীতিটা একটা পরীক্ষার ব্যাপার। জনগণের কাছে তার যুক্তি, তার মতামত সেটা সে নিয়ে যাবে, জনগণ কতটুকু গ্রহণ করে তার পরীক্ষাটা হবে। এখন জামাতে ইসলামকে নিষিদ্ধ করে কি জামাতে ইসলামের সংগঠনকে শেষ করা গেছে? যায়নি তো। শিবিরকেও তো নিষিদ্ধ করা হয়েছিল এবং তার থেকে শেষ করা গেছে? যায়নি। তাহলে এখান থেকে যদি কেউ শিক্ষা নেয় তাহলে নিষিদ্ধটাই সমাধান না। সমাধান যে রাজনীতিটা আমি ভুল বলে মনে করি সেই রাজনীতির বিপক্ষে সঠিক চিন্তাটা আমার তুলে ধরা। আওয়ামী লীগ যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল এবং দুর্নীতিবাজদেরকে রাজনীতিতে শক্তিশালী করে তুলেছিল, সেই প্রক্রিয়াটা যদি আবার এখন অব্যাহত থাকে তাহলে আওয়ামী লীগ কিন্তু প্রাসঙ্গিক থাকবে। ওই এক লোকের মতো, এক লোক নাকি মৃত্যুর পরে তার ছেলেমেয়েরা বলছে যে বাবার এত দুর্নাম, সেই দুর্নামের জন্য তো আর পাড়ায় থাকা যায় না। তখন বড় ছেলে বললো ঠিক আছে, একটা ব্যবস্থা করছি, বাবার আর কেউ দুর্নাম করবে না। তখন সে বাবা যে সমস্ত অত্যাচার করতো তার চেয়েও বেশি করা শুরু করলো। তখন লোকজন বলল, আরে ওর বাবাই তো দেখি ভালো ছিল। তো ফলে একটা নেগেটিভ দিয়ে আর একটা নেগেটিভকে কিন্তু উৎখাত করা যায় না, বরং নেগেটিভ চর্চা চলে। এই দিকটা আমাদের রাজনীতিতে খেয়াল রাখা দরকার। 2 নম্বর যে জিনিসটা আমাদের একটু বিবেচনা করা দরকার, যে 1941-42 সালে যখন জামাত ইসলাম প্রতিষ্ঠিত হলো, তারা কিন্তু পাকিস্তান আন্দোলনেরও বিরোধিতা করেছিল, আবার পাকিস্তানে ছিল। আবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয় তখন তো বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছিল, আবার বাংলাদেশে ছিল এবং আছে, এখন তো দুর্দণ্ড প্রতাপেই আছে। ফলে আমরা মনে করি যে যুক্তির এই লড়াইটা চলতে হবে। তো এই যুক্তির লড়াইয়ে আমরা আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ, আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের লুটপাট এবং এটা কত ভয়াবহ পরিণতি করেছে। যেমন ধরুন, আমাদের দেশে তো এর আগে এই ঘটনা কখনো ঘটে নাই যে একটা দলের ফ্রম পিয়ন টু প্রাইম মিনিস্টার সবাইকে দেশ ছেড়ে পালাতে হয়। এখান থেকে গিয়ে এখনকার রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত নয়? একদম। এখন সেই শিক্ষাটা নিলে না গণতন্ত্রটা বিকশিত হতো। কিন্তু যদি হয় একটা মব তৈরি করে কাউকে নিপীড়ন করা, কাউকে নির্যাতন করা, আচ্ছা এর মধ্যে দিয়ে কি গণতন্ত্রের সংস্কৃতি বা মূল্যবোধ থাকে? কেউ যদি একটা ধর্মের কথা বলেও, যদি ধর্মের কাছে মানুষ আশ্রয় পেতে চায়, সেই ধর্মের কথা বলেও যদি কাউকে নিপীড়ন করে, তাহলে কি হয়? মানুষের মধ্যে কিন্তু কষ্ট তৈরি হয় যে তুমি ধর্মের কথা বলে এই কাজটা করলে। ফলে এটাও তো একটু খেয়াল রাখা দরকার। আমরা এই জন্য মনে করি যে গণতন্ত্রের চর্চাটা গুরুত্বপূর্ণ বিষয়। বাতিল করে হয়তো সাময়িকভাবে কাউকে থামিয়ে রাখা যাবে, অথবা বাতিল করে কাউকে কখনো কখনো হয়তো নিপীড়নের মধ্যে রাখা যাবে, কিন্তু এটাই সমাধান নয়। বরঞ্চ তখন ওই ছায়ার সঙ্গে কুস্তি লড়ার মতো ব্যবস্থা হবে যে আমি তো যাকে নিষিদ্ধ করেছি সে তো সমাজ থেকে বিলুপ্ত হয়নি, ফলে লড়াইটা হবে তখন ছায়ার সঙ্গে। রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলা মানুষকে সবসময় স্বপ্ন দেখায়, গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্র তো বরাবর অপ্রত্যাশিতই আমাদের থেকে যায়, আমরা প্রত্যাশা করি কিন্তু পাই না। গত 15 বছর যারা গণতন্ত্র খুঁজে পায়নি তারা চাইলেও একটা অভ্যুত্থান করলো,
কিন্তু গত 9 মাসে আমরা গণতন্ত্রের উপস্থিতি কতটুকু দেখতে পেলাম? গণতন্ত্রের যে সংস্কৃতির কথা আপনি বলছিলেন, রাজনীতির যে সংস্কৃতির কথা বলছিলেন, সেটিই বা এখন কোন অবস্থানে আছে? গণতন্ত্র কি এভাবে মরীচিকায় থেকে যাবে আমাদের কাছে? একটু অধরা থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা কিন্তু মরছে না। যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা স্বাধীনতা চাই, মর্যাদা নিয়ে বাঁচতে চাই, যে কারণে যখন স্বাধীনতা এবং মর্যাদার জায়গায় আঘাত এসেছে তখন পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বারবার মানুষ যে আন্দোলন করে, বারবার যে লড়াই করে, ওই তো মানে অপূর্ণ আকাঙ্ক্ষাটা নিয়ে এবারও গণ অভ্যুত্থানে এত বড় চেতনা ছিল, সেটাকে নানাভাবে বিভক্ত করার ফলাফলটা কি হয়েছে দেখুন। এখন যাদেরকে একসময় মেটিকুলাসলি ডিজাইনড মানে কর্মকাণ্ড বলেছিলেন, তাদেরকে মাস্টারমাইন্ড বলেছিল, তাদেরও এখন দিকে কল্লা চাচ্ছে। মানে কি দাঁড়ালো তাহলে এটা? এখন তাদেরই একজন বলছে যে আমাদের এই যে স্ট্যাটাসটা দিলাম, এরপরে আমার জীবনের উপর হুমকি আসছে। তাহলে এখান থেকে তো খেয়াল করা উচিত যে এটা কি আসলে গণতান্ত্রিক চর্চা হলো? আমি কালকে আপনার বিরুদ্ধে মব লেলিয়ে দিলাম, ওই শিক্ষায় তো 2 দিন পর আমার উপর পিছনেও মব আসতে পারে। ফলে এই যে যেখানে আমি ডেমোক্রেসি, সেখানে আমি মবক্রেসি নিয়ে আসবো, তাহলে কি দাঁড়াবে? আপনি যে কথাটা এতক্ষণ বলছিলেন যে আসলে খারাপ দিয়ে তো খারাপকে উৎখাত করা যায় না। অসংখ্য ধন্যবাদ জনাব ফজলুর রহমান, আপনার কাছে আসি। আমরা বেশ কিছুদিন ভারত পন্থা শুনেছি, এখন শুনে পাকিস্তান পন্থার কথা এবং বাংলাদেশ পন্থার কথাও বলা হচ্ছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেছেন বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই, তিনি এমন মন্তব্য করেছেন। কিন্তু আমরা তো হামেশা এই শব্দগুলো শুনতে পাচ্ছি, এই শব্দগুলো আসলে কি? যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস সুৎকুর, এর চেয়ে মহাপাপী আর কেউ নাই। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কোত্থেকে? প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন, শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে, গরিব মানুষের সন্তানেরা। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ, অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা। আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্রাঘাত করতো অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম রুকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারীকে, যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে, তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, এই দিস টাইম ওয়ান্স ইট উইল কাম, যে বাংলাদেশের 1 কোটি মহিলা, তারা তো 50%, 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বেরিয়ে এদের বিরুদ্ধে, এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না করব না। দিস টাইম উইল কাম। আরেকটা জিনিস আসবে, সেই জিনিসটা হলো যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয়, লিমিটেড লোক, কয় % তারা ইলেকশন করে দেখাও বাপের বেটারা। আমি চ্যালেঞ্জ করছি,
একবার 3টা সিট পাইছো, একবার একটা সিট পাইছো, 15টা সিট পাইয়া দেখাও। 7% ভোট নাই, 70%-এর পাওয়ার দেখাও। বাজে বাজে কথা বলো, বাজে বাজে স্লোগান দাও। আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কারভাবে বলতে চাই, না, আসো, তুমি ইসলাম চাও, শরীয়ত চাও, শরিয়া আইন চাও, দেশে প্রতিষ্ঠিত করতে চাও, কোরআনকে সংবিধান বানাইতে চাও, তুমি যদি চাও, আপনারা যদি চান, জামাত ইসলাম যদি চান, হেফাজতুল ইসলাম, আসেন ইলেকশনে। মানুষ যদি বলে ইয়েস, আমরা এই দেশের মানুষ, আমরা এটা চাই, আমি আপনাদেরকে স্যালুট দেব। কিন্তু না করিয়া 7% লোক 70% লোকের পাওয়ার দেখান। আর ওই ইউনূস সাহেবদের মতো লোক যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নামে একটা স্লোগান দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েশ করছে, যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত বসন্ত আইলো, কত বসন্ত গেল, জীবনের পাতায় পাতায় কত চিহ্ন রয়ে গেল বাংলায়। একদিন যারা শহীদ মিনারে যায় নাই, একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই, একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই, তারা বাংলার পাওয়ার পায়া এইসব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুনভাবে পাকিস্তান বানাতে, না, পাকিস্তানও তারা বানাইতে, তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায়, লাইক আফগানিস্তান। যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে 50% বিচারক ছিল মহিলা, 62% শিক্ষক ছিল মহিলা, আজকে একজনও নাই। ক্লাস 5 পরে যদি উচ্চ শিক্ষা নিতে যায় আফগানিস্তানের কোনো মেয়ে, সে লুকায়া তাকে পাকিস্তানে আসতে হয়। তারা দেশটাকে এই করতে চায়, কি না করতেছে তারা, এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে, এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য, মধ্যযুগে বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, প্রগতিকে অস্বীকার করতে চায়, যারা দুনিয়াদারিকে, ফির দুনিয়া ওয়াফিল আখেরাত, যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায়, প্রত্যেক দিন যারা ওয়াজ পড়ে পড়ে, হে আল্লাহ, এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয়, আজীবন জাতি ইউনূস সাহেব মিললে যারা দোয়া করে, যারা মুনাজাত করে, তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে। এই দেশে আর মানুষ নাই, এই দেশে সব মানুষ শুধু মোল্লা মুন্সি হবে। এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সরয় রস্যই দীর্ঘই, এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করের রাতি পোহালো, কারণ এই কুসুম কলি সকলে ফুটিল রাখাল, গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে কোনো ছাত্র হবে না, যে ছাত্র বলবে বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিকর হিমাদ্রির। এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে, যে বলবে a+b² = a²+2ab+b²। এখানে সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী হবে না, আধুনিক বুদ্ধিজীবী, এখানে বিজ্ঞানী হবে না, এখানে রিসার্চ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে। এখন এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে, জামাতের যে ভাইস চ্যান্সেলর, সে জামাত, ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলর জামাত, সব শেষ করে দিচ্ছে। এইটাকে কি আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য 1921 সনে সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, যে বিশ্ব বলে থেকে দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে, ক্ষণে ক্ষণে ক্ষণজন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল, মহামানবরা জন্মগ্রহণ করেছিল। সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে, তারা সব যেন মরে বেঁচে গেছে, যারা বেঁচে আছে তারা মরে গেছে। আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে, যারা বিশ্বাস করে না আধুনিকতায়, যারা বিশ্বাস করে না বিজ্ঞানে, যারা একদিন বিশ্বাস করতো না চাঁদে মানুষ গেছে, কাফের বলতো, যারা একদিন মাইক বাজায়, গান বাজায় বিয়া করলে কইতো যে এই বিয়া সহি বিয়া হয় না, এটা এই বিয়ার সন্তান জারজ হবে, যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায়, আজহারি সাবরা, মৌলানা সাবরা বক্তৃতা করে, এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন। এই যে দেশ, এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমরা যুদ্ধ করি নাই। আমি যখন যুদ্ধে যাই, আপনি শুনবেন আমি কেন এইসব কথা বলি। আমার বয়স তখন 23 বছর, এর আগে 10 বছর আগের থেকে আমি পলিটিক্স করি, স্লোগান শিখছি। তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। জেলের পর জেলে গেছি, মাসের পর মাস পাকিস্তান আমলে। খুব ছোট ছেলে ছিলাম না, মুক্তিযুদ্ধের সময় MA ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 116 নম্বর ইকবাল হলে থাকি। এই সিরাজুল আলম খান, এই যে হারামজাদা আওয়ামী লীগাররা ক্ষমতায় থাকতে শেখ হাসিনা
যাদের মধ্যে কোনো ধরনের কৃতজ্ঞতা বোধ ছিল না। সিরাজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই। সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিমরে ডাকে আইনা বললেন, জাহিদ ভাই এই গানটা গান তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার আমি ফজলুর রহমান সাক্ষী। এই গানটা জাহিদুর রহিম গাইলো। তারপরে গাইলো গান তো ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। এগুলা কইলে পরে কান্না আসে এখন। গান তো গাওয়ার পরে করলে গান দুইটাই চমৎকার, কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট করি। ইট ইজ ইন দ্য ইয়ার 1970, 1971 সন না, 70 সনে। ওই যে এই শিবনারায়ণ ছাত্রলীগের কর্মী, কুমিল্লা নেতা শিবনারায়ণ দাস, শিবনারায়ণ তুই কি পতাকাটা আঁকতে পারবি রে? 1 তারিখ স্বাধীনতার পতাকা দেখতো, লাল সবুজের পতাকা, উপরে থাকবে বাংলাদেশের ম্যাপ, না হলে ইন্ডিয়ানরা আমাদেরকে ভুল বুঝবে। সেই ছিল শিবনারায়ণ দাস। নিউ মার্কেট থেকে কাপড় কিনে আইনা সারাদিনে আনোয়ারা হোটেলে 6 আনার ভাত খায়া এই পতাকাটা আঁকছে। পরের দিন 2 তারিখে এই পতাকাটা আসমর আব্দুর রব ডাকসুর বিপি তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোলা হয়েছে। হাজার হাজার ছাত্র নূরে আলম সিদ্দিকীর বক্তৃতা শুনলে বঙ্গোপসাগরের ঢেউ উজান যেত। সেই সব ছাত্রনেতা ছিল, এই সব ছাত্রনেতা না যাদের বাড়িতে গড় নাই দোয়ার নাই, মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে। এইসব ছাত্রনেতারা ভিক্ষুকের ছেলে না, যে দিনে দিনে 400 কোটি টাকার মালিক 4 মাসে হয়ে যায়, এরা না। নূরে আলম সিদ্দিকী হওয়া তো সোজা না, তুফাইল আহমদ হওয়া তো সোজা না। স্বাধীনতার পরে অনেক নেতা হয়েছে, আমাদের বন্ধুরা নেতা হয়েছে, আমরাও কিছু রাজনীতি করছি, ছাত্র রাজনীতি। আমি কেন বলি, এই যে যুদ্ধটা হয়েছে এত সহজ না। কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত মা স্বামী হারা হয়েছে, কত বাড়ি ঘর পরে সরকার হয়েছে। আমার এলাকাতে 36 নামে একটা গ্রাম ছিল, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে। সেই গ্রামের একদিনে পাক বাহিনী 400 মানুষকে গুলি করে মারছে। সেই স্বাধীনতার ব্যাপারে এখন যখন প্রশ্ন উঠে, ইচ্ছা করে ইউনূস সাহেবকে বলতে, আরে ইউনূস সাহেব আপনি স্বাধীনতার কি জানেন, আপনি কেন এদের ধরেন না? আপনি তাদেরকে হয় ধরেন, না হলে আপনাকে মানুষ বলবে আপনি তাদের সাথী। আমি আরেকটা কথা বলিয়া, আমাকে একটু সুযোগ দেন। ওনারা মৌলানা সাহেবদেরকে এত হাজার হাজার মানুষ জমা হওয়ার সুযোগ দেয়। আমরা যদি মুক্তিযোদ্ধারা বলি এখন তো জীবিত আছি, বয়স 77, আমরা যদি বলি হ্যাঁ জাগো 71, জাগো 71, আমরাও বসবো। ইউনূস সাহেব আমাদেরকে আপনি বসা, আমাদেরকেও ঠান্ডা পানি খাওয়ান। দেখি তো সোহরাওয়ার্দী উদ্যানে অথবা প্রেস ক্লাবের সামনে কত মুক্তিযোদ্ধা আছে। আপনি মনে করছেন মাত্র 1 লাখ মুক্তিযোদ্ধা জীবিত আছে? না, 17 থেকে 17 কোটি 50 লক্ষ মুক্তিযোদ্ধা জীবিত আছে, যারা মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাস করে। এটা ভোট হইলে দেখতে পারবে। নিষিদ্ধের অতীত ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলছি। কমরেড রাজ্জাকুজ্জামান রতন, শেষ মুহূর্তে আছি। আমরা এনসিপিকে শুরু থেকে দেখেছি, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের একটা বড় অংশ ছিল, সেখানে শিবির ছিল, জামাত ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর হঠাৎ করে এনসিপির, আমরা যদি বলি এনসিপির যারা লিড করছেন তাদের মধ্য থেকে একজন, এবং সেই সাথে সরকারে আছেন এনসিপির এরকম একজন, তারা হঠাৎ করে জামাতের এগেনস্টে এক ধরনের মন্তব্য করছেন। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, নাহিদ ইসলাম বলেছেন যে 71-এর মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগিতার রাজনৈতিক অবস্থান জাতির সামনে তুলে ধরতে হবে। তেমনি মাহফুজ আলম, যিনি সরকারের উপদেষ্টা পোস্টে আছেন, তিনি মূলত যে বিষয়টি বলেছেন তার পোস্টে, ফেসবুক পোস্টে, যে যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি, ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। হঠাৎ করে এই দ্বন্দ্ব কেন সামনে এলো, কি মনে হয়? আমার কাছে মনে হয় এটা ব্যাখ্যা করার ব্যাপার আছে, কিন্তু আমার কাছে সাধারণভাবে যেটা মনে হয়, 24-এর গণঅভ্যুত্থান, তার মধ্যে তো বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষাটা ছিল। বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা যারা ধারণ করেন তারা তো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যেতে পারেন না। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে পারেন, তারা আওয়ামী লীগের এই যে দুর্নীতি এবং টাকা পাচার সেগুলোর বিরুদ্ধে তারা জান দিয়ে লড়াই করেছেন, এটা ঠিক। কিন্তু এই দেশের স্বাধীনতা, সেটাকে তো আর অস্বীকার করতে পারেন না। কিন্তু যখনই আমাদের দেশে কেউ মুক্তিযুদ্ধের কথা বলবেন, কেউ 71-এর স্বাধীনতার কথা বলবেন, সাথে সাথে সেখানে স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিলেন তাদের গায়ে একটা তীব্র জ্বলুনি তৈরি হয়। ফলে যখনই এনসিপির তারা বলেছেন যে 71-এর পথ বেয়ে আমরা 24 এসেছি
এবং 24-কে আরো সামনে বৈষম্যহীনতার দিকে নিয়ে যেতে হবে, তখন কিন্তু জামাতের দিক থেকে তাদের উপর আক্রমণটা বেশি এসেছে। ফলে আমরা এটা মনে করি যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের মুক্তির আকুতি থাকবে, এবং মুক্তির আকুতি থাকলে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটাও আমাদের মধ্যে থাকবে। অসংখ্য ধন্যবাদ। শুধু খেয়াল রাখতে হবে স্বাধীনতার চেতনাটাকে কেউ যেন চেতনা ব্যবসায় রূপান্তরিত করতে না পারে। জনাব ফজলুর রহমান, আমরা 30 সেকেন্ডস আপনাকে দিতে পারি, একেবারে শেষ আমাদের সময়, একেবারে সময় শেষ। 30 সেকেন্ড বলে তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ। আজকে যে ছেলেদেরকে মারলো, সৎ ছেলে সৎ বাপের ছেলের মতো মারলো, এদেরকে পিটাইলো, আমি এটা নিন্দা করি। আর 3 দিন আগে যাদেরকে নতুন মেয়ের জামাই হিসাবে ঠান্ডা পানি খাওয়াইলো, দুইটারই নিন্দা করি আমি। 1 2 নম্বর হইল দেশ এটা থাকবে কিনা আমি জানি না, কারণ করিডোর যেভাবে দিছে বা দেওয়ার চেষ্টা করতেছে যে চক্রান্ত। আমি বলছি এই দেশ অন্ধকার ছিল শেখ হাসিনার সময়, টর্চ লাইট দিলে আলোকিত হইতো, কিন্তু এখন ইউনূস সাহেবের সময় ধোঁয়াশা এবং কুয়াশা, ডাবল লাইট মারলেও আলোকিত হয় না। ওনারা কোনো কথা বলে না। যদি করিডোর ওনারা দেওয়া যায়, এইখানে একটা রাষ্ট্র সৃষ্টি হবে এবং চিরদিন চট্টগ্রাম এবং বাংলাদেশকে গাইতে হবে। আমার মায়েদেরকে বলতে হবে, কেঁদে কেঁদে বলতে হবে, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। যদি স্টিমার লাগে আমার সেন্ট মার্টিনে, তাও আমাদেরকে বলতে হবে যে আমার দেশ আমি রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম, সেন্ট মার্টিন অন্যকে দেওয়ার জন্য নয়। এবং একটা যুদ্ধ হবে, যে যুদ্ধ হবে গাজার উপত্যকার মতো, যে যুদ্ধ হবে মানবতার যুদ্ধ। আমার শেষ কথাটা হলো, আপনাকে খুব শেষ কথাটা বলি, শুনরে মালিক, শুনরে মজুদ্দার, পিয়ারে আমার, কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। এই কথাগুলো কিন্তু আসবে বারে বারে। সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেহ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। যদি করিডোর দেওয়া হয়, এই কথাটা বারবার আসবে। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ধন্যবাদ কমরেড রাজিকুজ্জামান রতন আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।